বাংলাদেশের খবরে বড় বিপদে বাংলাদেশ। ক্রমশ বড় বিপদের মুখে বাংলাদেশ। ভারতের শিলিগুড়ি করিডোরকে নজরে রেখেছে বাংলাদেশ সেনা। চিকেন নেক থেকে সামান্য দূরে তৈরি হচ্ছে বাংলাদেশের এয়ার বেস। বাংলাদেশের অবস্থার ক্রমশ অবনতি, এক জটিল পরিস্থিতি। সনাতনী সংখ্যালঘু, তাদের ওপর আক্রমণ, নিপীড়ন, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের একের পর এক অবস্থান জানিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল আন্তর্জাতিক মহল থেকে। ভারতও কড়া অবস্থান নিচ্ছে। এমতো অবস্থায় বাংলাদেশ বড় বিপদে। 50টি যুদ্ধ বিমান রাখার পরিকল্পনা বাংলাদেশের। ভারতের তীব্র আপত্তি রয়েছে তাতে। এখানেই বাংলাদেশ তাদের এয়ারফোর্সে ঘাঁটি তৈরি করতে চলেছে বলে খবর। গোয়েন্দা রিপোর্ট হাতে এসেছে, তাতে যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশ ক্রমশ বিপদের মুখে। একদিকে অ্যাকশন মোডে ভারত, অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে অবস্থা, সব মিলিয়ে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ধারাবাহিকভাবে এই খবরের দিকে নজর রেখেছেন। নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি। সত্যজিৎ, এটাই জানতে চাইব যে এই পরিস্থিতি ক্রমশ ইউনূস সরকারের যা একের পর এক পদক্ষেপ, তা নিয়ে রীতিমতো গতকাল যে এক্সক্লুসিভ খবর সামনে এনেছিলে যে ইউনূস তাহলে কি হাসিনার পর এবার ইউনূসও তার অবস্থানগতভাবে যা যা পরিস্থিতি পরিণতি তাতে দেশ ছাড়তে পারেন, আর এবার বাংলাদেশের এই বিপদের সম্মুখীন হওয়ার কি কি সর্বশেষ ইঙ্গিত আভাস পাওয়া যাচ্ছে? দেখো, বাংলাদেশ নিজের বিপদ নিজে ডেকে এনেছে, এমনটাই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। অভিক, আজকে তোমাকে বলে রাখি, আজকে বিকেল 4:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যায় পৌঁছচ্ছেন। তার অন্যান্য কর্মসূচির পাশাপাশি নির্দিষ্টভাবে সিকিউরিটি প্রবলেম পূর্বাঞ্চল ক্ষেত্রে বাংলাদেশ যে বড় বিপদ হতে চলেছে সেই তথ্য ইতিমধ্যে ভারতীয় গোয়েন্দাদের হাতে চলে এসছে। সে কারণেই প্রধানমন্ত্রীর যে উড়িষ্যা সফরে তো নির্দিষ্টভাবে এই সিকিউরিটির বিষয়টা, অর্থাৎ পূর্বাঞ্চলের বিপদ বাংলাদেশ, তা নিয়ে আলোচনা উঠতে পারে, সম্ভাবনা রয়েছে। এবং যে বিষয়টা ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্টে সামনে এসছে তা হলো বাংলাদেশের গোপন পদক্ষেপ। বাংলাদেশের গোপন পদক্ষেপ কি সেই পদক্ষেপ যে কারণে ভারত, আমরা কিছু আগে দেখিয়েছি অ্যাকশন মুডে ভারত, তার বারে প্রশ্ন উঠেছে বা দর্শকরা প্রশ্ন তুলছেন যে ভারত আগাম তারা আক্রমণ করবেন কিনা বা করবে কিনা। কিন্তু ভারত কেন এই যে পূর্বাঞ্চল ক্ষেত্রে 35,000 সেনা বা এই যে নির্দিষ্টভাবে পিনাকা মিসাইল সিস্টেম বা হাউজার কামান কেন নিয়ে যাচ্ছে, তার কারণ বাংলাদেশের এই ইউনূস সরকারের কিছু পদক্ষেপের বিষয় হলো লালমনিরহাট এয়ারবেস। এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারবেস ছিল একেবারে ইংরেজ আমল থেকেই। স্বাধীনতার পরে পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, এই শিলিগুড়ির যে চিকেন নেক যেটা আমরা বলি, তার থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই হচ্ছে এই লালমনিরহাট এয়ারবেস। বাংলাদেশের বৃহত্তম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। এটা প্রথম থেকেই ভারতের আপত্তি রয়েছে, কারণ এর অবস্থান এরকম জায়গায়, তোমাকে বলে রাখি, তিস্তা নদীর অববাহিকায় 700 একর জমিতে এই লালমনিরহাট এয়ারবেস। এই এয়ারবেসের পাশে এত ঘন জঙ্গল যে কোনো রকম মিলিটারি যে নির্দিষ্টভাবে মুভমেন্ট করার ক্ষেত্রে প্রচুর প্রবলেম আছে। অর্থাৎ ভারত যদি চায় যে জঙ্গল ভেদ করে পৌঁছবে, সেক্ষেত্রে প্রাথমিক সমস্যা হবে এই ঘন জঙ্গল। বাংলাদেশের সেনাকর্তারা সেটা একদম বিলক্ষণ জানেন। সেই কারণে তারা নির্দিষ্টভাবে এই শিলিগুড়ি চিকেন নেকের পাশেই নির্দিষ্টভাবে এই যে এয়ারবেস লালমনিরহাট, তাকে নতুন করে সাজাচ্ছে। এবং এর জন্য তারা ফান্ডিং পেয়েছেন, যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আসছে কাতার থেকে। মাহফুজ আলম, হিজবুত তাহরির নেতা, এই হিজবুত তাহরির নেতা মাহফুজ আলমের মাধ্যমেই কাতার থেকে হিউজ ইনভেস্টমেন্ট এসছে। এবং একই সঙ্গে তোমাকে বলে রাখি, বাইডেন প্রশাসন সেই সময় প্রচুর ইনভেস্ট করেছিল এই এয়ারবেস তৈরি করার জন্য। বাংলাদেশ কি পেতে চাইছে? বাংলাদেশ জানে যে এই লালমনিরহাট, এই এয়ারবেস তারা যদি শুরু করতে পারে, সেক্ষেত্রে আমাদের হাসিমারা যেটা রয়েছে, হাসিমারা থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব 120 কিলোমিটার। আমাদের রাফায়েল সেখানে রয়েছে এবং আমাদের শিলিগুড়িতে S-400, অর্থাৎ ভারতীয় সেনা এতই সুদক্ষ, বুঝতে ভুল করেনি বাংলাদেশিদের চাল, যে কারণে S-400 আমরা ইনস্টল করে দিয়েছি ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ তা সত্ত্বেও এই লালমনিরহাট যে ডিফেন্স সিস্টেম এয়ারবেস তারা তৈরি করছে গোপনে, এবং সেখানে 50টি অন্তত যুদ্ধবিমান তারা রাখার চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য যে কোনোভাবে হোক চিকেন নেককে অবস্ট্যাকেল করা বা সেটা ভেঙে দেওয়া। সেটা ভেঙে দিলে ভারতবর্ষের যে 7 সিস্টার, উত্তর পূর্বাঞ্চল থেকে পুরো ভারতবর্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে। এক্ষেত্রে ISR ভূমিকা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস বিভিন্ন বিদেশি রাষ্ট্রের ভূমিকা নিয়ে এই লালমনিরহাট এয়ারবেস তৈরি করছে। সত্যজিৎ, এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করবো যে সামরিকভাবে ভারতের তুলনায় বাংলাদেশের যে সামরিক শক্তি তা
অনেক আকাশ পাতাল ফারাক, অনেক দুর্বল। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে চীনের সঙ্গে সখ্যতাও বাংলাদেশের তেমন একটা নেই। এমতো অবস্থায় বাংলাদেশকে এই ধরনের সামরিক শক্তির পরিকল্পনায় মদত কারা দিচ্ছে? দেখো, নির্দিষ্টভাবে তুমি দেখবে যে শক্তির ভারসাম্যের কথা তুমি বলছো ঠিকই, কিন্তু পিঁপড়ে কামড়ালো জ্বালা করে। ফলে বাংলাদেশ হয়তো পিঁপড়ে এক্ষেত্রে ভারতের কাছে, কিন্তু নির্দিষ্টভাবে জ্বালাতো করার জায়গা তারা রেখেছে। সেই জ্বালায় তারা প্রত্যেকদিন রক্তক্ষরণের চেষ্টা নিশ্চিতভাবেই করার চেষ্টা করবে, যেমনভাবে জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী করে চলেছে। যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তড়িঘড়ি সফর পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে, এবং বাংলাদেশ ক্রমশ থ্রেটে পরিণত হয়েছে এটা বুঝেই আমাদের শিলিগুড়িতে যেমন S-400 এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করা হয়েছে, যেটা 1 মিনিটের মধ্যে 100 মিসাইলকে প্রতিহত করার ক্ষমতা রাখে। একই সঙ্গে আসামে S-400 নতুন করে ইনস্টল করা হয়েছে। একই সঙ্গে হাসিমারা এবং অন্যদিকে তেজপুরে রাফায়েল এবং সুখোই দুটো এয়ারবেসকে আমরা সমভাবে রেডি রেখেছি। এবং যে তথ্য আমরা জানাচ্ছি, এই প্রথম স্বাধীনতার পর থেকে কেন হলো মানুষের মধ্যেই প্রশ্ন যে দুটি প্রতিবেশী রাষ্ট্র স্বাধীনতার পর এরকম ঘটনা ঘটেনি, কারণ ভারতবর্ষের পূর্ণ সমর্থন নিয়েই বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে পূর্ব অর্থাৎ বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু স্বাধীনতার পরে মোহাম্মদ ইউনূস মৌলবাদী নিয়ন্ত্রিত সরকার, তারা এই প্রথম যেভাবে চিকেন করিডোরের পাশে এই এয়ারবেসকে তৈরি করছে, তাতে ভারতের বড় বিপদ হতে পারে। যে কারণে ভারত কোনো রকম কালক্ষেপ না করে একদম নিজস্ব ঘরানায় তৈরি শর্ট মিডিয়াম রেঞ্জের যে পিনাকা মিসাইল বসিয়ে দিয়েছে নির্দিষ্টভাবে অসমের একেবারে তুমি জানাচ্ছিলে যে বাংলা অসম উত্তর পূর্ব সীমান্তে বাড়তি যে পদক্ষেপ ভারতের। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন এসডিও র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন ফোনে। সরাসরি তোমার প্রশ্ন সত্যজিৎ। দীপাঞ্জনবাবু, যে ছবি আমরা দেখছি যে 15ই নভেম্বর আমাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি যে পিনাকা মিসাইল সিস্টেম, তা আমরা অসম থেকে অপারেট করি পরীক্ষামূলকভাবে। একেবারে হাউজার কমান্ড মিজোরামে পাঠানো রয়েছে এবং প্রায় 35,000 সেনা নতুন করে মোতায়েনের যে তথ্য সামনে আসছে। বাংলাদেশ একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছিল বলে তথ্য আসছে গোয়েন্দা রিপোর্টে। লালমনিরহাট যে এয়ারবেস, যেটা শিলিগুড়ি চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার, সেটা তাকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে এবং তারা চিকেন নেককে ডিস্টার্ব করবে এই পরিকল্পনা সামনে রাখছে ইউনূসের এই মৌলবাদী নিয়ন্ত্রিত সরকার। ছবিটারই কোন জায়গাটায়? এটা হঠাৎ করে এমন নয় যে চিকেন নেকের আশেপাশে ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশ কোনো পরিকল্পনা নিচ্ছে। আপনি যদি মনে করেন, আমরা কিছুদিন আগে একটা ভিডিও সমাজ মাধ্যমে টেলিভিশন চ্যানেলে দিয়েছিলাম এবং যেখানে আমি বলেছিলাম যে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার যে বাংলাদেশ ইউনিট, তার প্রধান আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি, তিনি সরাসরি বলেছিলেন এবং সেখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছিলেন যে মোদীর কুশাসন থেকে বেরিয়ে এসে স্বাধীন পূর্ব পাকিস্তান বা খোরাসান বা শরিয়তি পাকিস্তান আমরা তৈরি করব, আপনি সেখানে দায়িত্ব নিন। সেখানে কিন্তু এই মিডিয়া অ্যাভেলেবেল, আপনার চাইলে আমি পাঠিয়ে দেবো আপনাদের। এবং সেখানে খুব পরিষ্কার বলেছিল যে আমাদের আপনার সাহায্য দরকার এই চিকেন নেকে কন্ট্রোল করার জন্য। চিকেন নেকের যদি দখল আমরা নিতে পারি, উত্তর পূর্ব ভারতকে আমরা মোদীর কুশাসনের ভারত থেকে মুক্ত করে আমরা পূর্ব পাকিস্তানের সঙ্গে জুড়ে নেব। এগুলো পরিষ্কার ওপেনলি ভিডিওতে বলেছিল, চিকেন নেক স্পেসিফিক। তো এটা একটা পরিকল্পনার অবভিয়াসলি এটা একটা অন্তর্ভুক্ত বিষয়। বাংলাদেশকে বাবার বোর্ডের মতো ব্যবহার করছে পাকিস্তান, ISI, বাইডেন সরকার এবং চীন। সেখানে বাংলাদেশ এই যে চিকেন নেকের আশপাশে যে কথাগুলো বলছেন আপনারা, যে বিমানবন্দরটাকে নতুন করে সাজানো হচ্ছে, এটা ভারতবর্ষ মোটেও এটাকে খুব গুরুত্বহীন ভাবে দেখছে না, যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। পাগলের তোলা, কারণ ওরাও জানে যে এত সহজ হবে না। বাংলাদেশ যদি সেটা করতে চায় তার সঠিক প্রত্যুত্তর পেয়ে যাবে। তখন ওই পাকিস্তান, বাইডেন প্রশাসন তো এখন প্রাক্তন হয়ে গেছে, বা পাকিস্তান আর চীন এসে বাঁচাতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প আসতে দিন ওনাকে শপথ নিয়ে সরকারে, তারপর দেখবেন বাংলাদেশের অনেক খেলা পাল্টে গেছে। গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়ে আসতে দিন। 20 ডিসেম্বর শপথের অনুষ্ঠান। একটা বিষয় আসবে যে এক্ষেত্রে আমরা যেটা মুক্তিযুদ্ধের সময় 71-এর যে ছবি দেখেছিলাম যে মুক্তি বাহিনী গঠিত হয়েছিল, চট্টগ্রামে JSS নেতারা তারা তাদের সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা চলছে বলে আপনিও নির্দিষ্ট খবর পেয়েছেন নিশ্চয়ই। এবং একই ছবি চট্টগ্রামের মানুষ চাইছে, খোলা চিঠি ভারতের কাছে, যে তারা চাইছেন একটা স্বাধীনতা বা ভারতের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক। এক্ষেত্রে ভারত যেভাবে সেনাসজ্জা বাড়িয়েছে এবং কোনোভাবে কি যে IBG টিম বা নির্দিষ্টভাবে কোনোভাবে যে সার্জিক্যাল স্ট্রাইক, এরকম সম্ভাবনা কি আছে? ভারত তো নিজে একটা থ্রেটের মুখে পড়েই যাচ্ছে বাংলাদেশের যে নতুন পদক্ষেপের ক্ষেত্রে।
দেখুন, মানে যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়ে আপনি টেলিভিশন চ্যানেলে অনেক কথা বলতে পারেন, আমি বলতে পারি, বা আমরা সাধারণ মানুষরা সমাজ মাধ্যম টেলিভিশন চ্যানেলে অনেক কথা বলতে পারি, কিন্তু ভারত রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে সরকারিভাবে বিদেশ মন্ত্রক এমন এক্ষুনি কোনো কথা বলবে না যেটার একটা ফার্দার কোনো রিপারকেশন হয়, এবং যেটা করার সেটা নিঃশব্দে হচ্ছে যা হওয়া। বাংলাদেশে মুক্তিযুদ্ধ সময় এমন কিন্তু হয়নি যে এখানে ভারতের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করলেন ইন্দিরা গান্ধী যে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে এবং তার পরের দিন মুক্তি বাহিনী তৈরি হয়ে গেল। এটা একটা অনেকদিন থেকে যার প্রসেস চলার, যেখানে যেরকম ভাবে চলা সেটা নিঃশব্দে জমি তৈরি হতে থাকে। যথাযোগ্য সময়ে ভারত যথাযোগ্য ভূমিকা পালন করবে এতে কোনো সন্দেহ নেই। এখনো আমেরিকার যে সিআইএ এবং অন্যান্য যে লিগাসি রয়েছে এবং তাদের ডিপ স্টেটরা যারা রয়েছে পশ্চিমবঙ্গে, ভারতে বা বাংলাদেশে, তারা ওই পুরনো লিগাসি অনুযায়ী এখনো কাজ করছে। বেশি দিন করার সময় নেই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যেদিন শপথ নেবে সেদিন দেখবেন পথ পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ বুঝে যাবে যে তাদের সঙ্গে ওরা পাঞ্জা লড়তে আসছে। আমাদের পাঞ্জা অনেক মজবুত। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা আমাদের সঙ্গে ছিলেন। একটা ছবি খুব পরিষ্কারভাবে উঠে আসছে যে বিপদ বাংলাদেশ নিজেরাই ডেকে এনেছে। এই বিপদ ভারত তৈরি করেনি। তার কারণ প্রথম বিষয় হলো যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিধন, ব্রিটিশ পার্লামেন্টে সে বিষয়ে রিপোর্ট পেশ হয়েছে ইতিমধ্যে, এবং নির্দিষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি সরব হয়েছিলেন। তারপরও মোহাম্মদ ইউনূস, যিনি মৌলবাদী নিয়ন্ত্রিত সরকার বলে একটা পৃথিবীর বড় অংশ মনে করছে, তার সরকারে কোনো পরিবর্তন ঘটেনি। চট্টগ্রাম থেকে গত রাতেরও যে ছবি আসছে তাতে ব্যাপকভাবে সেখানে অত্যাচার চালানো হয়েছে এবং হেফাজতে ইসলাম, জামাতে ইসলামের বিভিন্ন যে গোষ্ঠীর নাম চলে আসছে। এরকম অবস্থায় ভারত যে ছবি সকাল থেকে আমরা দর্শকদের দেখাচ্ছি যে পুরো পূর্বাঞ্চল ক্ষেত্র জুড়ে ভারত তার সবর সজ্জাকে বিপুলভাবে বাড়াচ্ছে। একেবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে সত্যজিৎ অবসরপ্রাপ্ত সেনাকর্তা তাপস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোনে। তোমার প্রশ্ন সরাসরি। তবে যে ছবি আসছে আমাদের ক্ষেত্রে যে ভারত একেবারে তাদের যে হাউসদার কামান তা পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে ব্যাপকভাবে মোতায়েন করেছে। স্বাধীনতার পরেই প্রথম ভারত আসাম থেকে পিনাকা মিসাইল সেটা ক্ষেপণাস্ত্রের টেস্ট করেছে এবং একই সঙ্গে 35,000 সেনা নতুন করে মোতায়েনের পরিকল্পনা। গোটা পূর্বাঞ্চল বাংলাদেশের যে 111টা পয়েন্ট আছে এবং এয়ারবেসগুলোকে ঘিরে 7 রব তৈরি হয়েছে সেনার অন্দরমহলে। এবং যে তথ্য গোয়েন্দা রিপোর্টে আসছে যে বাংলাদেশে ইউনূস সরকার নাকি নির্দিষ্টভাবে এই চিকেন নেক সংলগ্ন যে লালমনিরহাট এয়ারবেসকে নতুন করে সাজাতে চাইছিল বা চাইছে বা চাওয়ার চেষ্টা করছে। এখান থেকে তাদের পরিকল্পনা ছিল ভারতের সম্পর্কে কোনো একটা সিদ্ধান্ত বা অ্যাডভার্স পদক্ষেপ করার। ঠিক কতটা বিপজ্জনক বাংলাদেশ এবং কতটা বিপদে এখন বাংলাদেশ? না, মানে বাংলাদেশ বিপন্ন না ভারত বিপন্ন? ভারত কোনো অবস্থাতেই বিপন্ন নয়। বাংলাদেশ